আমার বড় ননদ বন্যা আর বড় যে সায়নী দিদি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। সায়নী দিদির মেয়ে আমার মিষ্টি সোনার রুম আমার কাছে বসে আছে। মিষ্টি মিষ্টি হেসে আধো আধো স্বরে বলছে, কাকিমুনি তোমাকে কি সুন্দর লাগছে। শাশুড়ি মা এসে বলেন, তোমার খিদে পায়নি তো? আমি মাথা নেড়ে বললাম, না খিদে পাইনি। পূর্ণ আর সায়নী দিদি আমাকে বেশি করে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছে। শাশুড়ি মা বললেন, আর একটু বসো মা, তোমাকে একটু পরেই ডেকে নিচ্ছি। কিন্তু কই তোমার মা তো এখনো এলেন না। যাই ওনাকে ফোন করে বলি তাড়াতাড়ি আসতে। এই বলে শাশুড়িমা চলে গেলেন। ওনার কথা শুনে আমার চোখের কোণটা চিকচিক করে উঠল। আজ আমার বউ ভাত। একটু পরেই প্রশান্ত মানে আমার স্বামী আমাকে ভাত কাপড় দিয়ে সারা জীবনের মতো আমার দায়িত্ব নেবে। বাড়ির সবাই অনুষ্ঠানটা নিয়ে উদগ্রীব হয়ে বসে আছে। ওহো, কথায় কথায় দেখো, আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি আনন্দী। এই মুখোপাধ্যায় বাড়িতে বউ হয়ে এসেছি আজ 2 দিন হলো। কিন্তু এখানে আমার বিয়ে হওয়ার কথাই ছিল না। আমার তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। আমি আর আমার মা এই দুজনকে নিয়ে আমাদের ছোট্ট সংসার। বাবাকে আমার মনে পড়ে না। যখন আমার 4 বছর বয়স, তখন বাবা একটা অ্যাক্সিডেন্টে চলে যান। সেই থেকে মা আর আমি। আমার মা কায়স্থ বংশের মেয়ে ছিল বলে বাবা যখন আমার মাকে বিয়ে করে, তখন আমার উচ্চবংশীয় ঠাকুরদাদা বাবাকে ত্যায্য পুত্র করেন। এমনই ছিল তার ব্রাহ্মণ্য গৌরব। তাই আমাদের কোনো আত্মীয়ও নেই। মা বাড়ির দিক থেকে খালি দিদা ছিলেন। তিনিও চলে যাবার পর আমি আর মা একা। পরিবার কি কখনো বুঝতেই পারিনি। মাই সাধ্যমতো আমার আবদার মিটিয়েছেন। বাবা মা দুজনের ভালোবাসাই একা দেওয়ার চেষ্টা করেছেন। আমি এই বছরই বিয়ে পাশ করলাম। পাড়ার কয়েকটা বাচ্চাকে পড়াই। ইচ্ছে ছিল এমএ করে বিএড করে স্কুলে পড়াবো। কিন্তু মা তার আগেই আমার বিয়ের বন্দোবস্ত করে ফেলেন, অফিসেরই এক চেনাশোনা ভদ্রলোকের সূত্রে। আমার একটু ভালো ঘরে বিয়ে হয়ে গেল যেন মায়ের দায়িত্ব শেষ। যে ছেলেটির সাথে আমার বিয়ে ঠিক হলো তার নাম শৈবাল। তাদের অনেক বড় পরিবার। মা খুব খুশি হলো। আমাকে বলল, আনন্দী কোনোদিন পরিবার পরিজন পাসনি, এইবার পাবি। মায়ের সীমিত ক্ষমতায় আমার বিয়ের জন্য যথাসাধ্য জিনিসপত্র কিনল। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, টিভি, তাদের জন্য নমস্কারী, কাঁসার বাসন, স্টিলের বাসন, বিছানাপত্র, শৈবালের জন্য আংটি, চেন, ঘড়ি, বোতাম। মনে হলো যেন এদের কিছুই নেই। আমরা দিলে তবে এদের সংসারটি গোছানো হবে। ঘড়িটি অপছন্দ হওয়াতে দুবার বদল করলো শৈবাল। আমি মাকে বললাম, মা এরা এত চাইছে, আমাদের অবস্থা তত ভালো নয়। এ তো বিয়ের নামে কেনাবেচা চলছে। তোমার সব সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। এরা কি বুঝছে না আমি এখানে বিয়ে করব না? মা তাড়াতাড়ি আমার মুখ চাপা দিয়ে বলল, অমন কথা মুখেও আনিস না আনন্দী। তোর আশীর্বাদ হয়ে গেছে যে, 2 দিন বাদে তোর বিয়ে। আমাকে আমার কর্তব্যটুকু করতে দে। কন্যা দায়ের চেয়ে বড় দায় আর কিছুই হয় না রে। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম, তোর সুখের জন্য, আনন্দের জন্য আমি সব করব। মায়ের কথা শুনে আমি চুপ করে গেলাম। কিন্তু মনটা ভালো লাগছিল না। কিছু অব্যক্ত ব্যথা, বেদনা প্রতিবাদ যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছিল। যাই হোক, আমি মাকে দুঃখ দিতে চাইলাম না বলে চুপ করে রইলাম। আমরা যে পাড়ায় থাকি, সেই পাড়ারই আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী হচ্ছেন মিহির কাকু আর ওনার স্ত্রী কণিকা কাকিমা। মিহির কাকু আর কণিকা কাকিমা মাকে বিয়ের সব কাজে সাহায্য করবেন বলে কথা দিয়েছিলেন। মিহির কাকু আর কণিকা কাকিমার একমাত্র কন্যা রূপসার বিয়ে হয়ে গিয়েছে 2 বছর হলো। তার শ্বশুর বাড়ি দিল্লিতে। রূপসা দিদির পিসি শাশুড়ির বাড়ি কলকাতায়। তারা যদি কেউ কখনো দিল্লি যাইত, রূপসা দিদি মিহির কাকু আর কণিকা কাকিমার জন্য জিনিসপত্র ওদের হাতে পাঠিয়ে দেয়। রূপসা দিদির পিসি শাশুড়ির ছেলেরা এসে সেই জিনিসপত্র কাকু কাকিমাকে দিয়ে যায়। এবারেও সেই রকমই কিছু দিতে পিসি শাশুড়ির এক ছেলে নাকি এসেছে। মিহির কাকু মাকে বলে গেলেন, ওই ছেলেটি এখন তাদের বাড়িতে রয়েছে, বিয়ে দিন তাদের সাথে আসবে। খুবই হেল্পফুল ছেলে। মা শুনে তো খুব খুশি। মা বলল, খুবই ভালো হয় দাদা। এমনিতেই আমার জনবল কম, আত্মীয় স্বজন কেউ নেই। পাড়ার আপনারাই সব। আর আনন্দিত দু একজন বন্ধু, এই নিয়েই তো এখন আমার পরিবার। মিহির কাকু মাকে আশ্বস্ত করে বলে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না বৌদি, আমরা সব সামলে নেব। আনন্দিত আমারও মেয়ের মতো। সেই ছোট থেকে ওকে দেখছি। বিয়ের দিন সন্ধেবেলায় সেজেগুজে বসে আছি। বরসহ বরযাত্রীরা উপস্থিত। সানাই বাজছে। হঠাৎই শ্বশুরবাড়ির কিছু আত্মীয় মানে মহিলাবৃন্দ আমার সঙ্গে দেখা করতে এলেন। আমার সাজগোজ বিশেষ করে গয়নাকাটি দেখে বললেন, কি ফিলফিলে জিনিস দিয়েছে গো। শৈবালার মেয়ে খুঁজে পেল না, এইরকম হাফাতে ঘরে বিয়ে করছে। চোখ ফেটে জল আসছিল, তবুও বুক চেপে বসে রইলাম।
বিয়ের লগ্ন উপস্থিত, সবাই চলে গেল। আমি একা ঘরে। হঠাৎ পাশের ঘর থেকে মায়ের অনুনয় ভরা কণ্ঠস্বর এবং একজন পুরুষ কণ্ঠের তর্জন গর্জন শুনতে পেলাম। কৌতূহলে আমি ওই ঘরে দরজায় গিয়ে কান পাতলাম। শুনলাম আমার হবু শ্বশুর বলছেন, আপনাকে এত করে বলেছিলাম কবিতা দেবী যে দান সামগ্রী ছাড়াও ক্যাশ 2 লাখ টাকা দেবেন, কিন্তু এই তো 1 লাখ টাকা। এইভাবে কথার খিলাপ তো ঠিক নয়। আমার মা কাকুতি মিনতি করে বলল, লোনের দরখাস্ত করেছি, লোন স্যাংশন হলেই দিয়ে দেব। এখন নির্বিঘ্নে শুভ কাজটা হয়ে যাক। ভদ্রলোক চিবিয়ে চিবিয়ে বলেন, মনে থাকি যেন কবিতা দেবী, কিছু না দিয়ে শুধু শুধু আপনার মেয়েকে আমাদের ঘাড়ে গছিয়ে দেবার চেষ্টা করবেন না। আমার চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে এলো। মা কিভাবে জোগাড় করবে টাকা? এমনিতেই বিভিন্ন ধরনের দান সামগ্রী, নমস্কারী, পরে জিনিসপত্র, আমার শাড়ি গয়না কিনতেই মাকে প্রচুর টাকা ধার দেনা করতে হয়েছে। তার মধ্যে আবার 2 লাখ টাকা ক্যাশ। মার তো আর ভবিষ্যতে সঞ্চয় বলে কিছুই থাকবে না। এই অর্থবিশেষদের মা ভালো পরিবার বলছে। চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। মনস্থির করে ফেললাম, 2 লাখ টাকা পণ দিতে লাগছে, এই কথা তো মা আমাকে একবারও বলেনি। বিয়ের আসরে আমাকে নিয়ে যাওয়া হলো। যেহেতু আমাদের কোনো আত্মীয় নেই, আমার গুটি কয়েক বন্ধু এবং পাড়া প্রতিবেশী এবং মায়ের অফিসের কিছু লোক বিয়ের আসরে উপস্থিত ছিলেন। উপস্থিত সবার সামনেই আমি দৃঢ়কণ্ঠে বললাম, আমি এই বিয়ে করব না। সেই মুহূর্তে ওখানে বাজ পড়লেও বোধহয় কেউ এত চমকাতো না যত চমকালো আমার কথা শুনে। কি যা তা বলছিস আনন্দী, এই লগ্নে বিয়ে না হলে লগ্নভ্রষ্টা হবি যে। আমি আরো দৃঢ়কণ্ঠে বললাম, লগ্নভ্রষ্টা হই হব, কিন্তু এই অর্থলোলুপদের বাড়িতে বউ হয়ে যাব না। শৈবালির বাবা এবং অন্যান্য আত্মীয়রা আমার মাকে বিভৎস ভৎসনা করে বলতে লাগলো, কিরকম শিক্ষা দিয়েছেন মেয়েকে, কি চোপা, বাবরে বাপ। মাথার ওপরে বাবা ছায়া না থাকলে যা হয়, কোনো শিক্ষাই মেয়েকে দিতে পারেননি। ভদ্রতা শিষ্টতা কিছুই জানে না। পর্দায় কিভাবে সম্মান করতে হয় তাও শেখাননি আপনার মেয়েকে। মা কেঁদে ফেলল। আমি ছুটে গিয়ে মায়ের হাত শক্ত করে ধরে বললাম, মায়ের থেকেই শিক্ষা পেয়েছি অন্যায়ের প্রতিবাদ করতে। তাই আমার মা আমাকে শিক্ষা দেননি এইরকম অবান্তর কথা বলবেন না। খুব খুব সুশিক্ষা দিয়েছেন। এখনো স্বাভিমান আছে আমাদের মধ্যে। আমরা গরিব হতে পারি, কিন্তু আপনাদের মতো ভিখিরি নই। লগ্নভ্রষ্টা হই হব, তবু মার অপমান সইব না। আর আপনার ছেলেও তো অন্যায়ের প্রতিবাদ করতে শেখেনি। ওর মতো মেরুদণ্ডহীন ছেলেকে আমি বিয়ে করব না। শৈবালির বাবা রেগে বললেন, চল সব, যে মেয়ে এত চ্যাটাং চ্যাটাং করে কথা বলে তার লগ্নভ্রষ্ট হওয়াই ভালো। বলে চলে গেলেন ওরা। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পাড়ার প্রতিবেশীরা আমাদের গোল করে ঘিরে দাঁড়িয়ে সবাই ফিসফাস করছে। হঠাৎ দেখি মিহির কাকুর সঙ্গে এক বয়স্ক ভদ্রলোক এগিয়ে এলেন। ভদ্রলোকের সঙ্গে আরো কয়েকজন মহিলা এবং পুরুষ। আমি রবিন মুখার্জি। এই আমার বড় ছেলে সুশান্ত, আর ওর বউ সায়নী। এই আমার মেয়ে বন্যা, আর ইনি হলেন আমার গিন্নি আরতি দেবী। আর এই হচ্ছে আমাদের ছোট ছেলে প্রশান্ত। আমরা হলাম আপনার প্রতিবেশী মিহিরবাবুর কন্যা, রূপসার পিসা শ্বশুর এবং পিসা শাশুড়ি। আমি আর মা হকচকিয়ে গেলাম। উনি বললেন, আমার ছোট ছেলে প্রশান্তের বিয়ের জন্য আমরা বহু মেয়ে দেখেছি, কিন্তু প্রশান্তের কাউকেই পছন্দ হয়নি। শেষে আজকে আপনার কন্যা আনন্দীকে দেখে ওর খুব পছন্দ। আমি তাই প্রশান্তের জন্য আনন্দীর হাত চাইছি। অবাক হয়ে তাকিয়ে দেখি প্রশান্ত আমার দিকে তাকিয়ে, মুখে মিটিমিটি হাসি। মা অবাক হয়ে বলল, কিন্তু রমেনবাবু বললেন, প্রশান্ত মিহিরবাবুর বাড়িতেই ছিল। মা বললেন, হ্যাঁ জানি, মিহিরবাবু আগেই বলেছিলেন। রমেনবাবু বললেন, আমরা প্রশান্তের জন্য মেয়ে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। ওর পছন্দ ঝাঁসি রানী টাইপের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মেয়ে। আপনার মেয়ে আনন্দের মধ্যে ও খুঁজে পেয়েছে ওর মনের মতো জীবনসঙ্গীকে। তাই আনন্দীকে প্রতিবাদ করতে দেখে সাথে সাথে আমাদের ফোন করে, আর আমরাও হাজির হই। এবার আপনার মেয়ের যদি অমত না থাকে, তাহলে এখনো লগ্ন বয়ে যায়নি, শুভ কাজটা হয়ে যাক। মিহির কাকু আমাকে বললেন, হ্যাঁ বৌদি, প্রশান্ত খুবই ভালো ছেলে, আনন্দী ভালো থাকবে, আপনি রাজি হয়ে যান। ততক্ষণে প্রশান্ত আস্তে আস্তে আমার পাশে দাঁড়িয়ে বলল, তোমার এই প্রতিবাদ করার ভঙ্গিটা আমার বোন বন্যাকে একটু শিখিয়ে দিও তো, ও একটা ভিতর ডিম। যাই হোক, আমার আর প্রশান্তের বিয়ে হয়ে গেল। আমি কিছু ভাবার অবকাশ পেলাম না। মার মুখে স্বস্তির হাসি। বিয়ের পরের দিন মাকে ছেড়ে আসার দুঃখে মন ভারাক্রান্ত। চোখের জল বন্ধ হওয়ার নাম নেই। প্রশান্ত রুমাল এগিয়ে বলল, ঝাঁসি রানীর চোখে জল শোভা দেয় না। শ্বশুরমশাই মাকে বললেন, আপনার মেয়ের বাড়িতে আপনার অপারিত দ্বার, যখন ইচ্ছে চলে আসবেন। শাশুড়ি মা আগে থেকেই বধূবরণের সব ব্যবস্থা করে রেখেছিলেন।
সাদরে সবাই আমাকে বরণ করল এবং নিমেষে আমাকে সবাই আপন করে নিল। ছোট রুমের আমি মিষ্টি কাকিমা, সায়নী দিদির বোন, বোনের বৌদিকম বন্ধু, সুশান্ত দাদা, শাশুড়ি মা এবং শ্বশুরমশাই সবারই আমার জন্য স্নেহের ছোঁয়া। যদিও প্রশান্তের সঙ্গে আমার তত কথা হয়নি এখনো, তবুও যেটুকু বুঝেছি আমরা দুজনেই ভালোই বন্ধু হব। ভগবানকে অসীম ধন্যবাদ জানালাম। বসে বসে এসব সাতপাঁচ ভাবছি। এমন সময় শাশুড়ি মা আর সায়নী দিদি এসে আমাকে নিচে নিয়ে এলো। আমার মাও ততক্ষণে চলে এসেছে। প্রশান্ত যখন আমাকে ভাত কাপড় দিয়ে আমার সব দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছে, তখন সবাই হাসতে হাসতে বলল, তুই যা যা অঙ্গীকার করলি তার একটু যদি অন্যথা হয়, তাহলে আনন্দের সাথে আমরাও কিন্তু প্রতিবাদ করব। শ্বশুরমশাই আশীর্বাদ করে বললেন, জানো তো মা, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তৃণ সমদহে। এটা ছোটবেলায় আমার মা আমাকে শিখিয়েছিল। তোমার এই প্রতিবাদী মনোভাবটা দেখে আমার সেই কবিতার কথা মনে পড়ে গেল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাবটা সবসময় বজায় রেখো। হাসি খুশি আনন্দে একটা উদারমনা পরিবারের বউ হয়ে এসে আমারও খুব ভালো লাগছে। শ্বশুরমশাই আশীর্বাদ করতে এসে বললেন যে আমি যেন পড়াশোনাটা চালিয়ে যাই আর নিজের ইচ্ছা অনুযায়ী শিক্ষিকাও হই। আজ আমি এক নতুন জীবনে প্রবেশ করছি। আপনাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য।